শুরু করেন নাকি? শুরু করেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের সুস্থতা কামনা করে জেলা প্রশাসনের আয়োজনে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করছি। আজ পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত ক্লাস। তো আজ তোমাদের অষ্টম অধ্যায়ের গড় সম্পর্কিত সমস্যাবলী এবং গড় সংক্রান্ত আলোচনা করা হবে। তা আসো আমরা আলোচনায় আসি। তোমরা সামনে খাতা কলম এবং বইটা রাখো। তো আসলে আমরা আগে গড় জানার আগে আমরা রাশিটা আসলে কি জিনিস জানি। রাশি বলতে আসলে কি বোঝায়? আসলে আমরা এই জগতে যা কিছু পরিমাপ করতে পারি সবই রাশি। যেমন আমরা দৈর্ঘ্য পরিমাপ করি, কোনো বস্তু দৈর্ঘ্য পরিমাপ করি। আমরা দূরত্ব প্রকাশ করি যে আমরা এখান থেকে ধরো ডিসি অফিস থেকে পাকাপুলের একটা দূরত্ব আছে, আসলে সবই রাশি। তো আমরা গাণিতিক সমস্যার সমাধানের জন্য কিছু রাশি ব্যবহার করি, যেগুলোকে বলে গাণিতিক রাশি। যেমন আমি বোর্ডে লিখছি, দেখো এখানে আমি দুইটা সংখ্যা লিখছি, একটা হচ্ছে 26 এবং আরেকটা হচ্ছে 27। তো এখানে দুইটা গাণিতিক রাশি আমি লিখছি। তো আসলে গড় অঙ্কের ব্যাপারটা এমনই যে যদি তোমার এরকম কয়েকটা গাণিতিক রাশি দেওয়া থাকে, তাহলে দুইটা থাকতে পারে, তিনটাও থাকতে পারে, পাঁচটাও থাকতে পারে। আমি আরেকটা লিখলাম। তো এরকম যদি বেশ কয়েকটা রাশি দেওয়া থাকে, তাহলে তোমার এই রাশিগুলো আগে যোগফল নির্ণয় করতে হবে। তোমার কি করতে হবে? আগে রাশিগুলোর যোগফল নির্ণয় করতে হবে। যোগফল নির্ণয় করার পরে তুমি দেখবে ওখানে মোট কয়টা রাশি আছে। তাহলে এখানে কয়টা রাশি আছে? 1 2 3টা রাশি। তাহলে তোমার প্রথম কাজ কি? রাশিগুলোর যোগ করা। এমনি ভাবে যোগ করা, 26 যোগ 27 যোগ 27। আমরা যোগফলটা একটু বের করি। 7 সাথে 14, 14 আছে 20, 0 হাতে 2, 2 2 4, হাতে 6, আর 2 80। আমরা যোগফলটা বের করি। এবার আমাদের কাজ হচ্ছে যে গড় নির্ণয় করার দ্বিতীয় ধাপ হচ্ছে যে তোমার রাশি গুণে দেখতে হবে। 26 একটা, 27 একটা, আর একটা 27। তাহলে মোট কয়টা হলো? 1 2 3টা। এটা হচ্ছে 1 1 আর 1। তাহলে মোট কয়টা রাশি হলো? 3টা রাশি। তো এবার তোমাকে গড় নির্ণয়ের জন্য কি করতে হবে? গড় নির্ণয়ের জন্য তোমাকে এই 80 কে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা 80 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, যেটা হবে সেটাই আমাদের গড়। তো এখানে দশমিক সংখ্যা বা ভগ্নাংশ আসতে পারে। তো আমরা একটু ভাগটা দেখি। 3, আমরা একটু দাগ দিয়ে ভাগটা করতে পারি, তাহলে আমাদের সুবিধা হয়। তাহলে 3 3 দুগুণ 6, 6 আর 2 20, 3 6 18, 2। আমরা একটা দশমিক নিই, তাহলে কি হবে? 20 হলো। তাহলে আবার কত? 3 6 18। এমনি ভাবে আমাদের চলতে থাকবে। তাহলে কি হবে? 26.6। তাহলে আমাদের আসলে এটাই হচ্ছে গড়। তো আমরা তাহলে এবার গড় কাকে বলে একটু আমরা বাংলায় লিখে ফেলি। আসলে গড় জিনিসটা আসলে আমরা প্রথমে কতগুলো রাশি লিখছিলাম। তো এই জন্য গড়ের সংজ্ঞা দিতে গেলে আমাদের বলতে হবে যে কতগুলো রাশি দেওয়া থাকলে হবে, রাশিগুলোর যোগফলকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে গড়। তাহলে কি হলো? আমি আবার একটু বলছি তোমাদের সুবিধার জন্য। কতগুলো রাশি দেওয়া থাকলে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকেই গড় বলে। তাহলে আমরা এই যে সংজ্ঞা আমরা পেলাম, এই সংজ্ঞা থেকে আমরা একটা সূত্র লিখতে পারি। তো আমরা সূত্রটা লিখে ফেলি বোর্ডে। গড় সমান রাশিগুলোর
যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তাহলে আমরা সূত্রটা কি পেলাম? গড় নির্ণয়ের সূত্র। অর্থাৎ আমরা যখন গাণিতিক সমস্যাগুলি সমাধান করব তখন আমরা এই সূত্রটা আমরা কাজে লাগাবো, যে কি গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তো আমাদের অঙ্ক করার জন্য আরেকটা গড়ের থেকে নির্ণয় করা যায় একটা অনুসিদ্ধান্ত। অর্থাৎ এখান থেকে আমরা আরেকটা সূত্র পেয়ে যাব। দেখো যে আমরা এই যেটা আছে আমরা খুব সহজে মনে রাখার জন্য আমি তোমাদের বলছি যে কিভাবে সহজে মনে রাখবে। এই পাশে যেটা আছে তোমরা এই পাশে প্রথমে এগুলো লিখে দেবে, রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা সমান গড়। অর্থাৎ আমরা উপরের লাইনটা একটু চেঞ্জ করে লিখছি, যে পিছনের অংশটা আমরা সামনে দিয়েছি এবং সামনের অংশটা আমরা পরবর্তীতে দিয়েছি। তো এবার দেখো আমাদের নির্ণয় করতে হবে, আমরা একটু বা দিয়ে দিই, যে রাশিগুলো যোগফল নির্ণয়ের একটা সূত্র আমাদের বের করতে হবে। অর্থাৎ রাশিগুলো যোগফল কিভাবে নির্ণয় করা যায়। তো রাশিগুলোর যোগফল নির্ণয়ের জন্য তুমি রাশিগুলোর যোগফলকে আগে বাম পাশে রেখে দেবে, তারপরে ডান পাশে যেটা আছে ওইটা আগে লিখবে গড়। এবার দেখো রাশিগুলোর সংখ্যাটাকে আমি সমানের ওই সাইডে নিয়ে যাব, ডান সাইডে নিয়ে যাব। তো এখানে দেখো আমাদের প্রক্রিয়া প্রতীক চিহ্ন কি আছে? ভাগ আছে। তাহলে আমরা যদি একে ওই পাশে নিয়ে যাই তাহলে ভাগটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। গড় গুণ রাশিগুলোর সংখ্যা। তাহলে কি হলো? যে রাশিগুলোর যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে গড় গুণ রাশিগুলোর সংখ্যা। আমাদের যখন আমরা গাণিতিক সমস্যার সমাধান করব তখন আমাদের এটাও কাজে লাগবে, আমাদের এটাও কাজে লাগবে। ঠিক আছে, আমরা তাহলে এবার গাণিতিক সমস্যার সমাধানের চেষ্টা করব। তো আমি তোমাদের আজ সৃজনশীল কিছু প্রশ্ন বোর্ডে উত্থাপন করব এবং তার সমাধানের চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে দেখবে, আমি আশা করি যে তোমরা বুঝতে পারবে। আর আমরা অঙ্ক করার আগে সবসময় মনে রাখবো যে আমাদের এই দুইটা সূত্র যেন মনে থাকে। তোমরা এখন একটা কাজ করবে, তোমরা খাতায় গড় এবং রাশিগুলো যে যোগফল নির্ণয়ের যে সূত্রটা এটা লিখে ফেলবে। আমি ততক্ষণে অঙ্কটা বোর্ডে লিখি, তোমরা গড় নির্ণয়ের সূত্র এবং রাশিগুলোর যোগফল নির্ণয়ের সূত্রটা লিখে ফেলো।
সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখো একটা অঙ্ক লিখছি এখানে যে পিতা ও তিন পুত্রের বয়সের গড় 17 বছর, পিতার বয়স 38 বছর। আমাদের ক নাম্বারটা আমরা লিখছি, পরবর্তীতে আমরা ক নাম্বারটা সমাধান করার পরে খ এবং তারপরে গটা লিখে তারপরে সমাধান করব। তো ক নম্বরে কি জানতে চাইছে, যে আমাদের বের করতে বলছে কি যে পিতা ও তিন পুত্রের বয়সের সমষ্টি কত। তো আমরা নিশ্চয়ই সমষ্টির সূত্র জানি। যে সমষ্টির সূত্র কি, রাশিগুলোর গড় যেটা, অর্থাৎ গড়কে আমরা রাশিগুলোর সংখ্যা দ্বারা গুণ করব। গড়কে কি করব, রাশিগুলোর সংখ্যা দ্বারা গুণ করব। এখন দেখো এখানে পিতা ও তিন পুত্রের বয়সের সমষ্টি চাইছে, তাহলে পিতা ও তিন পুত্রের বয়সের গড় কত, 17। তাহলে এই গড়টাকে আমাদের এখানে রাশিগুলোর সংখ্যা দ্বারা গুণ করতে হবে। রাশিগুলো কয়টা, পিতা একজন আর তিন পুত্র কয়জন, তিন পুত্র মানে তিনজন পুত্র, তাহলে মোট কতজন হলো, 4 জন। তাহলে আমরা কি করব, যে পিতা ও তিন পুত্রের বয়সের সমষ্টি নির্ণয় করার জন্য আমরা এই যে গড়টা আছে অর্থাৎ এই 17কে 4 দ্বারা গুণ করব। গুণ করলে যে বছরটা বের হবে সেটা হচ্ছে পিতা এবং তিন পুত্রের বয়সের সমষ্টি। আমরা সমাধান লিখে ফেলি। আমরা আগে লিখে ফেলি উদ্দীপকে যেটা আছে, পিতা ও তিন পুত্রের বয়সের গড়। আমরা এই লাইনটা লিখছি। কত বছর, 17 বছর। তাহলে আমরা এবার লিখবো যে অতএব পিতা ও তিন পুত্রের বয়সের সমষ্টি তাহলে কি হবে, আমাদের এখানে গড় পেয়েছি আমরা, তাহলে সমষ্টি নির্ণয়ের সূত্র কি, গড় গুণ রাশিগুলোর সংখ্যা। তাহলে মোট কত হলো, তিন পুত্র আর পিতা একজন, তাহলে মোট কত হলো, 4 জন, 4 বছর। তাহলে আমরা এটা গুণ করে ফেলি, 4 7 28 8 হাতে 2 4 কে 4 আর 2 6, 68 বছর। তাহলে পিতা ও তিন পুত্রের বয়সের সমষ্টি কত বছর আমরা পেলাম, আমরা 68 বছর। তোমরা মনে হয় বুঝতে পারছো, আমি আশা করি যে তোমরা বুঝতে পারছো। তোমরা খাতায় অঙ্কটা উঠায় নেবে সাথে সাথে। আমরা এবার খ নম্বর প্রশ্নটা লিখব, যে তিন পুত্রের মোট বয়স কত। তাহলে আমাদের কি বের করতে হবে, তিন পুত্রের মোট বয়স কত। তো আমরা ক থেকে আমরা পেয়েছিলাম যে পিতা এবং তিন পুত্রের মোট বয়স যেটা আমরা পেয়েছিলাম ওটা আমরা লিখে নেব। তো আমরা সমাধান আমরা লিখব কি, ক থেকে পাই পিতা ও তিন পুত্রের বয়সের সমষ্টি কত
কত পেয়েছিলাম আমরা? 68 বছর পেয়েছিলাম, তাই আমরা এখানে লিখে ফেলি। এখন দেখো তোমরা একটু উদ্দীপকে খেয়াল করো, উদ্দীপকে কি আছে? পিতার বয়সটা দেওয়া আছে। অর্থাৎ আমরা 68 থেকে যদি পিতার বয়স অর্থাৎ 38 বিয়োগ করি, 68 থেকে পিতার বয়স অর্থাৎ 38 যদি আমরা বিয়োগ করি, তাহলে কিন্তু আমরা তিন পুত্রের মোট বয়সটা পেয়ে যাব। তাহলে আমরা পিতার বয়সটা লিখে ফেলি। আমরা পিতার নিচে পিতা লিখলাম, পিতার বয়স। আমরা পিতার বয়সটা আমরা লিখে ফেলি এখানে। পিতার বয়স কত? আমাদের উদ্দীপকে আছে কত? 38 বছর। এবার আমরা কি করব? একটা দাগ দিয়ে দেব। আমরা এখানে কি করব? আমরা বিয়োগ করব। আমি আগেই বলছি কি করব? বিয়োগ করব। তো পিতার বয়স যদি আমি এখান থেকে বিয়োগ করি তাহলে কি থাকে? অতএব 3 পুত্রের বয়স। 3 পুত্রের বয়স। 3 পুত্রের বয়স। তাহলে আমাদের এখানে কত আসবে? 0 3 3 30। আসলে 3 পুত্রের বয়স বলতে বোঝায় 3 পুত্রের মোট বয়স। যদি পাশে কোনো গড় না লেখা থাকে তাহলে তোমরা মনে করবে ওটাই মোট, ওটা আসলে মোট বয়স, ওটা গড় বয়স না। তাহলে 3 পুত্রের বয়স বলতে কি বোঝায়? 3 পুত্রের মোট বয়সকে। তাহলে আমাদের কতই বেরোলো? কত? 3 পুত্রের মোট বয়স 30 বছর। এবার আমরা উত্তরটা লিখে ফেলি। উত্তর 30 বছর। ঠিক আছে, আমরা মনে হয় বুঝতে পারছি। আমি আশা রাখছি তোমরা বুঝতে পারছো। এবার আসো আমরা গড় সমস্যাটা বোর্ডে লিখি এবং তার সমাধানের চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো আমাদের মাতা, হঠাৎ করে আমাদের কি আর বয়সের কথা উল্লেখ করা হয়েছে? মাতার বয়স। যে মাতা ও 3 পুত্রের বয়সের গড় 15 বছর হলে মাতার বয়স কত? তাহলে আমরা যদি একটা কাজ করি যে মাতা এবং 3 পুত্রের বয়সের সমষ্টি নির্ণয় করে তার থেকে যদি 3 পুত্রের বয়স আমরা যেটা পেয়েছিলাম ক থেকে, সেটা যদি আমরা ক থেকে যেটা পেয়েছিলাম 3 পুত্রের মোট বয়স, ওটা যদি আমরা বিয়োগ করি তাহলে কি পাবো? আমরা মাতার বয়স পেয়ে যাব। আসলে আমরা লিখি যে সমাধান মাতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি
মাথা 3 পুত্রের বয়সের সমষ্টি, তাহলে আমরা কি করব, আমরা গড় যেটা আছে ওকে আমরা কত দিয়ে গুণ করব, মাতা একজন এবং 3 পুত্র কয়জন, 3 জন, তাহলে মোট কতজন হলো 4 জন। তাহলে আমরা 15 কে কত দিয়ে গুণ করব, 4 দিয়ে গুণ করব। তাহলে কত হবে আমাদের 4 5 2 0 তে 2 4 কে 4 2 6 60 তাহলে কে মাতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি আমরা কত পেয়েছি, আমরা 60 বছর পেয়েছি। এবার যদি আমরা এই মাতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি থেকে যদি আমরা 3 পুত্রের বয়সটা আমরা খ থেকে পেয়েছিলাম যে 3 পুত্রের মোট বয়স কত 30 বছর, তাহলে আমরা কত বিয়োগ করব 60 থেকে 30 বিয়োগ করলে আমরা মাতার বয়সটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে আমরা এক লাইনেও লিখতে পারি, আমরা যেমন আমরা এক লাইনেও লিখতে পারি, আমরা নিচে নিচে করে লিখতে পারি, যেমন আগের অঙ্কে আমরা নিচে নিচে করে লিখছিলাম। তো আমরা একটু লিখে নিই, এই লাইনটা আবার একটু লিখি যে মাতা ও 3 পুত্রের বয়সে সমষ্টি ষাট একটু দাগ দিয়ে দিই। তাহলে এবার আমরা কি লিখবো নিচে, যে 3 পুত্রের বয়স আমরা এখানে লিখতে পারি যে খ হতে পারে, খ হতে পায়, আমরা খ হতে পাই কি 3 পুত্রের বয়স, আমরা খ হতে 3 পুত্রের বয়স আমরা লিখে ফেলি, কত পেয়েছিলাম 30 বছর। এবার আমরা একটু দাগ দিয়ে দিই, আমরা কি করব, বিয়োগ করব, 0 3 আমরা বিয়োগ করলাম। তাহলে বিয়োগ করলে আমাদের এটা কি কার বয়স হবে, এটা মাতার বয়স। তাহলে আমাদের মাতার বয়স কত বের হচ্ছে 30 বছর। তাহলে আমাদের এই যে গাণিতিক সমস্যা অর্থাৎ এক দাগের গাণিতিক সমস্যার সমাধানটা আমরা সম্পূর্ণ করছি। এবার আসো আমরা আরেকটা সমস্যা লিখি এবং সমাধানের চেষ্টা করি। আমরা 2 দাগ দিলাম, সালমার বয়স সালমার বয়স 11 বছর, সালমার বয়স 11 বছর। আরিফ সালমার চেয়ে 2 বছরের বড়, আরিফ সালমা আরিফ সালমার চেয়ে 2 বছরের বড়। তুহিন আরিফের চেয়ে 2 বছরের বড়। তুহিন আরিফের চেয়ে 2
সালমার বয়স 11 বছর, আরিফ সালমার চেয়ে 2 বছরের বড়, তুহিন আরিফের চেয়ে 2 বছরের বড়। তো আমরা আগে ক এর সমস্যাটা লিখি, তার পরবর্তীতে আমরা ক এটি করে আমরা ক এর সমাধান করব। তো আমাদের ক এ জানতে চাইছে যে সালমা ও আরিফের বয়সের পর আমাদের ক নম্বরটা প্রশ্ন হচ্ছে সালমা ও আরিফের বয়সের গড় কত? আমরা সমাধানটা লিখে ফেলি। তো এবার আমরা চিন্তা করি আসলে সালমা ও আরিফের বয়সের গড় কত আমরা কিভাবে বের করব। তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে সালমার বয়স আসলে দেওয়া আছে কিনা দেখতে হবে। দেখো সালমার বয়স দেওয়া আছে 11 বছর। এবার আমরা দেখি যে আরিফের বয়স দেওয়া আছে কি। আরিফের বয়স নির্দিষ্টভাবে দেওয়া নেই, আমাদের নির্ণয় করে নিতে হবে। দেখো আরিফ সালমার চেয়ে 2 বছরের বড়, তাহলে কি করতে হবে আমাদের আরিফের বয়সটা বের করতে হবে। তাহলে আমরা লিখি যে দেওয়া আছে সালমার বয়স 11 বছর। এখন দেখো যেহেতু আরিফ সালমার থেকে 2 বছরের বড়, আরিফ সালমার থেকে কয় বছরে বড়? 2 বছরের বড়। তাহলে আমরা সালমার বয়সের সাথে যদি 2 বছর যোগ করে দিই সেটাই হবে আরিফের বয়স, কারণ 2 বছর যোগ করলে আসলে 2 বছর বড় হয়ে গেল, অর্থাৎ 11, 12, 13 হয়ে গেল। কত হয়ে গেল? 13। আমরা এটা লিখে ফেলি যে অতএব কি হলো আরিফের বয়স। আরিফের বয়সটা তাহলে কি হবে? সালমার বয়সের সাথে কত যোগ হবে? 2 বছর যোগ হবে। সমান কত বছর? 13 বছর। তাহলে দেখো আমরা সালমার বয়সও পেয়ে গেছি, আমরা আরিফের বয়সও পেয়ে গেছি। আসলে আমাদের সালমা এবং আরিফের বয়সের গড় নির্ণয় করার শর্ত কি ছিল? যে সালমার বয়সও দরকার এবং আরিফের বয়সও দরকার, আমরা সেটা পেয়ে গেছি। তাহলে তো আমাদের এখন গড় নির্ণয় করা খুবই সোজা। এখন আমরা কি গড় নির্ণয় করব? তাহলে আমরা লিখব অতএব সালমা ও আরিফের বয়সের গড় আমরা একটা কাজ করি, আগে আমরা সমষ্টিটা নির্ণয় করি। বয়সের সমষ্টিটা আমাদের আগে সমষ্টি নির্ণয় করতে হবে, তারপরে গড় নির্ণয় করব। সমষ্টি তাহলে কত হলো? 13 যোগ 11 সমান 24 বছর। আমরা কি পেয়েছি? সালমা আরিফের বয়সের সমষ্টি আমরা কত পেয়েছি? 24 বছর। আচ্ছা দেখো তো এখানে মোট রাশির সংখ্যা কয়টা? 2টা, সালমা এবং আরিফ 2টা রাশির সংখ্যা, অর্থাৎ 13 এবং 11। তাহলে আমরা কি করব? আমরা এখন 24 কে আমরা রাশিগুলোর সমষ্টি পেয়ে গেছি। এবার গড় নির্ণয়ের জন্য আমাদের কি করতে হবে? 24 কে আমরা 2 দিয়ে ভাগ। তাহলে আমি এই লাইনটা আমি উপরের অংশটা তোমাদের একটু মুছে দিলাম, দিয়ে আমি
এই লাইনটা নিচের লাইনটা অর্থাৎ শেষের লাইনটা আমি উপরে লিখছি, দেখো যে অতএব সালমা ও আরিফের বয়সের গড় কি হবে 24। আমরা কত পেয়েছিলাম? 24 পেয়েছিলাম। এখানে 24 পেয়েছিলাম আমরা সমষ্টি। এবার সমষ্টি 24 পেয়েছি আমরা। এখানে রাশির সংখ্যা কত? 2। সালমা এবং আরিফ অর্থাৎ 13 এবং 11। তাহলে আমরা 2 দিয়ে ভাগ দিই, বছর লিখে ফেলি। কত? আমরা 2 দিয়ে যদি ভাগ করি, আমরা এখানে ভাগটা একটু দেখাই দিই। 24 আমরা যখন ভাগ করব তখন একটু দাগ দিয়ে পাশে ভাগ করব, তাহলে আর অঙ্কটা মিশে যাবে না এবং আমরা খুব দ্রুত বুঝতে পারব। 24কে আমরা 2 দিয়ে ভাগ করছি। 4 এখানে আসলো, তাহলে কত? 2 এখানে কত আসলো? 12 বছর। আমরা এবার নিচের লাইনটা মুছে ফেলি, কারণ আমাদের উত্তর লিখতে হবে। আমরা এখন নিচের লাইনটা মুছে ফেললাম, কারণ আমাদের এখন উত্তর লিখতে হবে। তাহলে আমরা উত্তরটা লিখে ফেলি। উত্তর 12। তো এবার আসো আমরা খ এর সমস্যাটা লিখি এবং তার সমাধান। তো আমাদের খ থেকে সমস্যা হচ্ছে সালমা, আরিফ ও তুহিনের বয়সের গড়। সালমা, আরিফ ও তুহিনের বয়সের গড় কত? তাহলে কি হচ্ছে আমাদের সমস্যাটা? কি ক্ষয়ের সালমা, আরিফ ও তুহিনের বয়সের কত? তো আমাদের এর জন্য কি প্রয়োজন আসলে? তো আমরা দেখো, আমরা উদ্দীপক থেকে সালমার বয়স পেয়েছিলাম, আমরা তারপরে আমরা ক থেকে কি পেয়েছিলাম? আমরা আরিফের বয়স পেয়েছিলাম, কিন্তু এখনো আমরা তুহিনের বয়সটা পাই। কিন্তু উদ্দীপকে একটা কথা আছে যে তুহিন আরিফের চেয়ে 2 বছরের বড়, অর্থাৎ আরিফের বয়স থেকে আমরা তুহিনের বয়সটা বের করতে পারি 2 যোগ করে। তাহলে আমরা একটু লিখে ফেলি যেগুলো আমরা পেয়েছি এবং যেটা আমরা নির্ণয় করতে হবে আমাদের পর্যায়ক্রমে আমরা লিখে ফেলি। তো আমরা উদ্দীপক থেকে কি পেয়েছিলাম? যে আমরা দেওয়া আছে সালমার বয়স 11 বছর। ক হতে পায় আমরা ক থেকে কার বয়স পেয়েছিলাম? আরিফের বয়স। তাহলে আমরা আরিফের বয়সটা লিখে ফেলি। ক হতে পায় আরিফের বয়স কত পেয়েছিলাম? আমরা 13 বছর পেয়েছিলাম, কারণ আরিফ সালমার থেকে 2 বছরের বড় পায়।
আমরা বের করছিলাম আমরা ক থেকে। এবার আমাদের কি বের করতে হবে? তুহিনের বয়স। অতএব আমরা নির্ণয় করবো কি? তুহিনের বয়স। তুহিনের বয়সটা কেমন করে বের করবো? আমরা আরিফের চেয়ে 2 বছরের বড়। তাহলে আমরা আরিফের বয়সটা আগে লিখে ফেলি। তুহিনের বয়স নির্ণয় করার জন্য আমাদের আরিফের বয়সটা আগে লিখতে হবে। এবার এর থেকে কয় বছরের বড়? 2 বছরের বড়। তাই আমরা 2 যোগ করলাম। বড় বলে আমরা কি করলাম? যোগ করলাম। যদি ছোট হতো তাহলে আমরা কি করতাম? আমরা বিয়োগ করতাম। যদি কোনো গাণিতিক সমস্যাবলীতে বড় থাকে তাহলে আমরা কি করব? যোগ করব। এবং যদি ছোট থাকে তাহলে কি করব? আমরা বিয়োগ করব। তাহলে তুহিনের বয়স কত বছর হলো? 15 বছর। তাহলে দেখো আমরা সালমার বয়স পেয়েছি, আমরা আরিফের বয়স পেয়েছি, এবং সাথে সাথে আমরা তুহিনের বয়সও পেয়ে গেছি। এখন আমাদের একটা কাজ করতে হবে কি? এখন সালমা, আরিফ এবং তুহিনের বয়সের গড়টা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? আগে সালমা, আরিফ এবং তুহিনের বয়সের সমষ্টিটা নির্ণয় করতে হবে। তো আমরা এগুলো আগে একটু মুছে দিই, তাহলে আমাদের একটু সুবিধা হবে লিখতে। তাহলে আমরা কি করব? আগে সমষ্টিটা নির্ণয় করব। সালমা, আরিফ ও তুহিনের বয়সের সমষ্টি। সালমার বয়স কত ছিল? 11, আরিফের কত ছিল? 13, আর তুহিনের কত পেলাম আমরা? 15। তাহলে আমরা এগুলোকে যোগ করে ফেলি। কত হলো? 5 আর 3 8, আর 1 9, 1 2 1 আর 2 আর 1 3, 39 বছর। তাহলে এবার আমরা কি করব? আমরা গড় নির্ণয় করব। যে অতএব সালমা, আরিফ ও তুহিনের বয়সের গড়। গড়টা কিভাবে নির্ণয় করবো? আমরা 39 ভাগ, আমাদের রাশির সংখ্যা কত এখানে? রাশির সংখ্যা 3, সালমা, আরিফ এবং তুহিন, অর্থাৎ 11 13 এবং 15। তাহলে আমরা 3 দিয়ে ভাগ করলাম, ভাগ করে আমরা কত পেলাম? আমরা 13 পেলাম। 13 বছর। তাহলে আমরা এবার উত্তরটা লিখে ফেলবো। আমাদের উত্তর কত আসছে? 13 বছর। তো আমাদের এবার আমাদের গড়টা নির্ণয় করে ফেলে একটু ঝটপট। সালমা এবং তুহিনের বয়সের পার্থক্য কত? সালমা এবং তুহিনের বয়সের পার্থক্য কত? তাহলে আমাদের গ নম্বর হচ্ছে সালমা ও তুহিনের বয়সের পার্থক্য কত? তাহলে আমরা কি? আমরা পার্থক্যটা নির্ণয় করে ফেলি এখন। যে আমরা সালমার বয়সে পেয়ে গেছি কত? 11, এবং তুহিনের বয়স কত পেয়েছিলাম? আমরা 15। তাহলে আমরা পার্থক্যটা নির্ণয় করে ফেলি। 15 বিয়োগ 13 বছর সমান 2 বছর। আসলে পার্থক্য মানে হচ্ছে বিয়োগফল। পার্থক্য মানে কি? বিয়োগফল। তাই আমরা পার্থক্য নির্ণয় করার জন্য কি করছি? বিয়োগ করছি। তো সুপ্রিয় শিক্ষার্থী
বাসায় গড় অঙ্ক প্র্যাকটিস করবে। আমি আশা করি যে তোমরা অবশ্যই পারবে। সবাই ভালো থাকবে, সবাই নিয়মিত হাত ধোবে, সবার জন্য আমার দোয়া রইল।